রেস্তোরাঁতে বসে মন দিয়ে বিরিয়ানি খাচ্ছিল অর্ণব। হঠাৎ পাশের টেবিলে চোখ যেতে খানিকটা চমকে উঠল সে। এ তো ওই লোকটা। এটা কি ওর বউ নাকি? সঙ্গে আবার একটা বাচ্চাও আছে। কিন্তু এ যদি বউ হয় তাহলে সে কে, যাকে অর্ণব রোজ দেখে? এরকম নানা প্রশ্ন ভিড় করে এলো অর্ণবের মাথায়। এই শহরে নতুন এসেছে সে, বেশ ভালো একটা চাকরিতে নতুন জয়েন করেছে। শহরের অভিজাত এলাকায় ভালো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকে সে। এই চাকরিটাতে জয়েন করার পরদিন থেকেই তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মা বাবা। যদিও অর্ণবের এখনই বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এই স্বাধীন জীবনটা আরও কিছুদিন উপভোগ করতে চাইছে। তার উল্টো দিকের ফ্ল্যাটে লিনা নামে একটি মেয়ে আর তার স্বামী থাকে। যদিও নেম প্লেটে শুধু লিনা ফার্নান্ডেজের নামই লেখা। লিনার স্বামীর সঙ্গে ইতিমধ্যেই করিডোরে কিংবা লিফটে বেশ কয়েকবার দেখা হয়েছে অর্ণবের, কিন্তু কোনো কথা হয়নি। দুজনে দুজনের দিকে তাকিয়ে মৃদু হেসেছে শুধু। আজ সেই লোকটাকেই অন্য একজন মহিলার সঙ্গে দেখে তাই বেশ অবাক লাগছে তার। চেয়ারটা একটু ঘুরিয়ে নিয়ে বসল অর্ণব, লোকটা যাতে তার মুখটা দেখতে না পায়। কান খাড়া করে পাশের টেবিলের কথোপকথন শোনার চেষ্টা করল সে। তার মধ্যেও যে পাড়ার কাকিমা সুলভ অদম্য একটা কৌতূহল তৈরি হচ্ছে, সেটা বুঝে নিজের মনে মনেই বেশ আমোদ অনুভব করল সে। অনেক বড় একটা কোম্পানির চিফ ম্যানেজার সে এখন, কিন্তু মনটা যেন সহসা সেই কলেজ লাইফে ফিরে গেল তার। নিজের মনে মনে গোয়েন্দাগিরি করা শুরু করে দিল সে। লোকটাকে প্রায়ই লিনার ফ্ল্যাটে ঢুকতে বেরোতে দেখা যায়, যে কারণে সে ভেবে নিয়েছিল এটা লিনার হাজব্যান্ড। পাপা পাপা, আমি আইসক্রিম খাবো। আধো আধো গলায় বাচ্চাটার আবদার কানে গেল অর্ণবের। একদম ঠিক ধরেছে সে, এটাই লোকটার ফ্যামিলি। তার মানে লিনার সঙ্গে পরকীয়া করছে লোকটা। মনটা বিতৃষ্ণায় ভরে গেল অর্ণবের। জীবনে কোনো দিন সেইভাবে প্রেম করেনি সে। ভালোবাসা জিনিসটা তার কাছে খুব পবিত্র একটা জিনিস। এরকম পবিত্র একটা জিনিসের গায়ে কালি লাগায় লিনা কিংবা এই লোকটার মতো মানুষগুলো। নানা চিন্তার মাঝে অর্ণব খেয়াল করল লোকটা উঠে কাউন্টারের দিকে গেল। খুব সম্ভবত কার্ডের টাকা পে করতে কিছু একটা প্রবলেম হচ্ছে। এই সুযোগে মুখ ঘুরিয়ে দেখে নিল অর্ণব। বাচ্চাকে নিয়ে উঠতে প্রস্তুত মহিলা। কি সুন্দর মিষ্টি চেহারা ভদ্রমহিলার। তবে ভদ্রমহিলা না বলে মিষ্টি একটা মেয়ে বললেই বোধ হয় ঠিক হবে। বোঝাই যাচ্ছে লোকটার সঙ্গে বয়সের ভালোই ডিফারেন্স আছে। বাচ্চা মেয়েটাও ভীষণ কিউট। মনে মনে খুব রাগ হলো অর্ণবের। এরকম একটা মিষ্টি মেয়ের কপালে এরকম একটা দুশ্চরিত্র লোক পড়ল। আহারে, মেয়েটা নিশ্চয়ই কিছু জানে না। হঠাৎ করেই মনটা কেমন যেন খারাপ হয়ে গেল অর্ণবের। খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ওই লোকটার কথাই ভাবতে লাগলো অর্ণব। সেই সঙ্গে লিনার ওপরও খুব রাগ হলো তার। অসহায়ভাবে শূন্যে দুটো ঘুষি ছুড়ল সে। পরদিন সকালে লিনার দরজার সামনে দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তেই চোয়ালটা শক্ত হয়ে গেল তার। যাকগে, আমার আর কি ভেবে লিফটের দিকে পা বাড়ালো সে। সামনে গিয়ে দাঁড়াতে দেখল লিফট ওপরেই উঠছে। লিফটের দরজা খুলে যেতে একেবারে চমকে উঠল অর্ণব। সেই লোকটা দাঁড়িয়ে। অর্ণবকে দেখে অন্যদিনের মতোই একটু মৃদু হেসে চলে গেল লোকটা। পিছু ফিরে অর্ণব দেখল লিনার দরজায় কলিং বেল বাজালো সে।
মুখ দিয়ে নিজের অজান্তেই একটা গালি বেরিয়ে গেল অর্ণবের। আচ্ছা, এক্ষুনি যে ভদ্রলোক উঠে গেলেন উনি কে বলুন তো? বেরোনোর সময় গেটে সিকিউরিটিকে জিজ্ঞেস করলো অর্ণব। ওরকমভাবে আমরা কি করে বলবো? উনি এখানে আসেন আমরা জানি। সন্দেহর চোখে তার দিকে তাকিয়ে থাকলো সিকিউরিটি। বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল অর্ণব। সে এখানে ভাড়া থাকে, বেশি কৌতূহল দেখানো উচিত নয়। এমনিতেও এরকম অভিজাত পাড়ায় কেউ কারো ব্যাপারে ইন্টারেস্ট দেখায় না। পাশের বাড়ির লোকের কি হলো না হলো তাতে কারো কিছু যায় আসে না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। কাজের চাপে ব্যাপারটা প্রায় ভুলে যেতে বসলো অর্ণব। দেখতে দেখতে পুজো এসে গেল। দুর্গাপুজোর কটা দিন মা বাবার কাছ থেকে ঘুরে এলো সে। লক্ষ্মী পুজোর দিন অফিসে গিয়ে দেখলো প্রায় অর্ধেক লোকজনই ছুটি নিয়েছে বাড়িতে পুজো আছে বলে। প্রায় খালি অফিসে মন দিয়ে কাজ করতে লাগলো সে। ছুটির পরও বেশ অনেকক্ষণ কাজ করার পর বাইরে খেয়ে অনেক রাতে যখন ফিরল, তখন দু একটা বাড়ি থেকে পুজোর ঘণ্টা আর উলুধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক তাদের ফ্ল্যাটের গেটে এসে ঢুকেছে সেই সময় লিনার বয়ফ্রেন্ডকে গাড়িতে উঠে খুব দ্রুত বেরিয়ে যেতে দেখল অর্ণব। পেছন ফিরে দেখতে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটা নজরে এলো তার। হতচ্ছাড়া একটা, আজ লক্ষ্মী পুজোর দিন নিজের বাড়িতে না থেকে গার্লফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করতে এসেছে, মনে মনে বলল অর্ণব। ফ্ল্যাটে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে সেই লোকটার কথাই ভাবতে লাগলো সে। আজ পুজোর দিনে নিজের ওরকম লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে বেটা এই ডাইনিটার কাছে এসেছে। সেদিনের পর থেকে লিনাকে দেখলে এই শব্দটাই মাথায় আসে অর্ণবের। মানসচক্ষে পুজোর থালি হাতে এক জীবন্ত প্রতিমাকে দেখতে পেল সে, যার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ একটা প্ল্যান এলো অর্ণবের মাথায়। পরদিন অফিসে গিয়ে পুরনো বন্ধু অসিতকে ফোন করলো সে। একটা ইনফরমেশন চাই। থানার ওসি অসিতকে একটা গাড়ির নাম্বার দিয়ে গাড়ির মালিকের ব্যাপারে সব খোঁজ খবর চাইল সে। পরদিনই ফোন করলো অসিত। অর্ণবের দেওয়া নাম্বারের গাড়িটি পুলক রায় নামের একটি লোকের। অসিতের থেকে লোকটার সব ডিটেলস নিয়ে নিল অর্ণব। এবার লোকটাকে মজা দেখাবে। তার প্ল্যান শুনে হেসে ফেলল অসিতও। 3 দিন পর অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পুলক রায়ের বাড়ির খোঁজে গেল অর্ণব। খুব সহজেই খুঁজে পাওয়া গেল। দরজায় কলিং বেল বাজাতে গিয়ে অর্ণব টের পেল বুকের মধ্যে হাতুড়ি পিটছে। কিছুক্ষণ পর দরজা খুলে বেরোলো সেদিনের সেই মিষ্টি মেয়েটি, মানে পুলকের স্ত্রী। দামি গোলাপি নাইটিতে মেয়েটিকে যেন অসাধারণ সুন্দর লাগছে। এরকম এক পরীর মন কি করে ভাঙবে সে? এরপর পুলকের স্ত্রী অহনাকে ব্যাপারটা বোঝাতে বেশ কিছুটা সময় লাগলো অর্ণবের। স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে অহনা। তার বিশ্বাস ভাঙতে খারাপ লাগলো অর্ণবের, কিন্তু কি আর করা যাবে? ওই বদমাইশ লোকটাকে শাস্তি দিতেই হবে। কেঁদে কেটে অহনা জানালো মা বাবা নেই তার, অনাথ আশ্রমে মানুষ। তার রূপ দেখে এক সহৃদয় ব্যক্তি দত্তক নিয়েছিলেন তাকে। বড় হলে তারাই তার বিয়ে দিয়েছিলেন। এখন পুলক ছাড়া আর কেউ নেই তার। এবার সব বুঝতে পারল অর্ণব। অহনার মা বাবা কেউ নেই বলে নিজের ইচ্ছে মতো তার সঙ্গে ব্যবহার করে পুলক। এরকম লোককে শাস্তি না দিয়ে ছাড়া যাবে না। এরপর প্রায়ই অর্ণবের সঙ্গে যোগাযোগ করতে লাগলো অহনা। পুলকের আচার ব্যবহার ভালো করে পর্যবেক্ষণ করে
তার মনেও তখন সন্দেহ গাঢ় হচ্ছে। প্রায় অর্ণবকে ফোন করে সেই সব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয় সে। একদিন লীনার ব্যাপারে জিজ্ঞেস করায় অহনাকে রীতিমতো মারধর করল পুলক। সেদিন অর্ণবকে ফোন করে কান্নায় ভেঙে পড়ল অহনা। আপনি আমাকে বাঁচান, আর আমি ওর সঙ্গে থাকতে চাই না, যেমন করে হোক এখান থেকে বার করুন আমাকে। আপনার মা বাবা, মানে যাদের কাছে আপনি মানুষ হয়েছেন, তারা কি বলছেন? জানতে চাইল অর্ণব। তারা বলছে সব কিছু মানিয়ে নিয়ে থেকে যেতে, না হলে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? কে দেখবে ওকে? মা বাবার বয়স হয়েছে, ওরা এখন কি করে আমার মেয়ের দায়িত্ব নেবে? কাঁদতে কাঁদতে জানালো অহনা। তার কান্না শুনে অর্ণবের বুক ফেটে যেতে লাগলো একেবারে। তার মনে হলো উপকার করতে গিয়ে সে বোধহয় অহনাকে বিপদে ফেলে দিল। সেদিন রাতে শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো অর্ণব। সে কি আদৌ ঠিক করলো এটা? এখন অহনা কোথায় যাবে? যেমন করেই হোক অহনা আর পুলকের সংসার তো চলছিল, সে কি তবে মাঝখানে ঢুকে ভুল করল? অসিতের কাছে সেদিন শুনল আমাদের দেশের কত মেয়ে যে এরকম পরকীয়ায় মত্ত স্বামীর সঙ্গে সংসার করছে তার হিসেব নেই। শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতা না থাকার জন্য প্রতিদিন অহনার মতো কত মেয়ে কত যে অপমান আর অত্যাচারের শিকার হচ্ছে তা শুনলে নাকি বুক কেঁপে উঠবে। কেউ কেউ আবার সন্তানের মুখ চেয়ে সব কিছু মেনে নিতে বাধ্য হয়। এরকম কতজনের দুঃখই বা দূর করতে পারবে সে? ভীষণ এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল অর্ণব। পরদিন সকালে উঠেই মাকে ফোন করে সব কিছু জানালো সে। মন দিয়ে ছেলের কথা শুনলেন মা রঞ্জিতা। তুই বল, তুই কি চাইছিস? তুই কি কোনোভাবে অহনাকে হেল্প করতে চাইছিস? পাশে থাকতে চাইছিস ওর? নরম গলায় ছেলেকে জিজ্ঞেস করলেন তিনি। আমি তো হেল্প করতেই চাইছি মা, কিন্তু কি করব বুঝতে পারছি না, ব্যাকুল হয়ে বলল অর্ণব। একমাত্র ছেলের গলার স্বর শুনেই যা বোঝার বুঝে গেলেন রঞ্জিতা। একটু হেসে নিয়ে বললেন, একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমাদেরও তাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই। কিন্তু নিজের মনকে প্রশ্ন করো, অহনার মেয়েকে নিজের মেয়ে ভেবেই মানুষ করতে হবে। এত বড় দায়িত্ব নিতে কি তুমি প্রস্তুত? মায়ের কথা শুনে অদ্ভুত একটা অনুভূতি হলো অর্ণবের। সে তো মুখ ফুটে কিছু বলতেই পারছিল না। নিজের মন কি চাইছে সেটাও যেন ঠিক পরিষ্কার হচ্ছিল না নিজের কাছে। কিন্তু মায়ের প্রশ্ন শুনে যেন মাথা থেকে সমস্ত ভার নেমে গেল, সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। সত্যি সে অহনার পাশে থাকতে চায়, এভাবেই পাশে থাকতে চায়। ভালোবেসে ফেলেছে সে অহনাকে। মায়ের সঙ্গে আরও দু একটা কথা বলে ফোন রেখে দিল অর্ণব। তারপর নিজের মাথায় নিজেই গাঁটটা মারল সে। জীবনে প্রথম সত্যিকারের প্রেমে পড়েছে, অথচ সে কিনা বুঝতেই পারছিল না যে সে প্রেমে পড়েছে। খুশি মনে অফিস যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো সে। আজকেই অহনাকে জিজ্ঞেস করতে হবে সে কি বাকি জীবনটা অর্ণবের সঙ্গে কাটাতে চায়। অর্ণবের প্রস্তাব পেয়ে খুব খুশি হলো অহনা। জানালো যে অর্ণবের মতো এত সহানুভূতিশীল কোনো পুরুষ মানুষ সে আজ পর্যন্ত দেখেনি, আর সে কারণেই তার হাত ধরতে কোনো আপত্তি নেই অহনার। অর্ণবের মায়ের সঙ্গে কথা বলে একেবারে আপ্লুত হয়ে গেল সে। এরকম একটা পরিবার, এত ভালোবাসা, সব কিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে।
এরপর ডিভোর্স পেতে খুব একটা অসুবিধে হলো না অহনার। যদিও পুলক প্রথমটায় কিছুতেই তাকে ডিভোর্স দিতে চাইছিল না। লীনা নাকি কোনোদিন তাকে বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। তাই অনেকবার করে অহনার কাছে ক্ষমা চাইল সে, কিন্তু অহনা তার কথায় আর ভুলল না। যে একবার প্রতারণা করেছে সে যে সুযোগ পেলেই আবার করবে সেটা অহনা জানে। যাই হোক, বছরখানেক পর ধুমধাম করে বিয়ে হয়ে গেল অর্ণব আর অহনার। অহনার মেয়ে মিমি এখন অর্ণবের ভীষণ নেওটা হয়েছে। সারাদিন সে ওয়েট করে থাকে বাপি কখন অফিস থেকে ফিরে তার সঙ্গে খেলবে। তার পাপা কখনো তার সঙ্গে এত খেলতো না। প্রায় দিনই পাপার ফেরার সময়ে ঘুমিয়ে পড়তো সে। আর এদিকে অর্ণব আর অহনা দুজন দুজনকে পেয়ে দারুণ খুশি। বিয়ের পরও যে এইভাবে প্রেম করা যায় সেটা তারা দুজনে কেউই আগে জানতো না।